উপন্যাস রচনায় আকিমুন রহমান বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। সঙ্গে সঙ্গে ছোট গল্প রচনায় রয়েছে তার দক্ষতা। মানব জীবনের ক্ষয়, ক্লেদ ও বাস্তবতা আকিমুন রহমানের গল্প ও উপন্যাসের উপজীব্য। স্বাতন্ত্র্যে চিহ্নিত তাঁর অবদান। তার গল্প উপন্যাসে একদিকে যেমন অস্তিত্বকেন্দ্রিক জীবন পরিক্রমা, অন্যদিকে ব্যক্তি স্বাধীনতায় কিংবা স্বাধীন সত্তায় ভয়বোধ, উৎকণ্ঠায় আর মনস্তাপের শোভন প্রকাশ। আমার মাথার উপরে ঘনপত্রের ছায়া, তবু আমি ছায়াময় থাকি না। আমার দেহ জুড়ে কোমল হাওয়ার পরশ, তবু আমি দেহ জুড়ে দেখতাম। আমার চোখ জুড়ে কেঁপে যায় বিষণ্ণতা, কারণ আমার সামনে দুটি পথ। আমি কোন পথে যাব? আমি কোন পথে যাব? আমি কি বায়ের পথে যাব? আমি কি পা বাড়াবো ওই দিকে? হাওয়া উড়ে আসে ওই পথের কোন সুদূর প্রান্ত থেকে আমার দিকে। আমি বাতাসে নানা রকম শব্দ ভেসে আসতে শুনি। আমি হাওয়ায় কত গন্ধের ওঠানামা বাজতে শুনি। আকিমুন রহমানের লেখায় প্রবলভাবে লক্ষ্য করা যায় রূপক ও প্রতীকের ব্যবহার। তার ভাষাকে বলা যায় একাধারে সহজ, স্বাচ্ছন্দ্য, গতিশীল, অভিব্যক্তিময়। গ্রামীণ জীবন, নাগরিক জীবন, কুহুকি বাস্তবতা, পরাবাস্তব, মিথকল্প, কুহেলি বাস্তব সব প্রেক্ষাপটেই গল্প উপন্যাসের কাহিনী বয়ানে আকিমুন রহমান অভিজ্ঞ। আজ আমাদের শিল্পবাড়ির অতিথি আকিমুন রহমান। শুধু দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। শিল্পবাড়ি পরিবেশিত হয় দর্জিবাড়ির সৌজন্যে। আজ শিল্পবাড়িতে আমাদের সঙ্গে আছেন এক অসামান্য কথাশিল্পী, বাংলা কথা সাহিত্যের আকিমুন রহমান। আকিমুন আপা, আপনাকে স্বাগত জানাই। আপা, আমরা যখন কথা বলবো আপনার সৃজন পৃথিবী নিয়ে, সেই সময় অসাধারণ মগ্নতার সঙ্গে আপনার ছবি আঁকবেন শাহজাহান আহমেদ বিকাশ। বিকাশ ইউডা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের চেয়ারম্যান, এবং তিনি শিল্পমগ্নতার সঙ্গে তার ছবি আঁকেন। বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন এ পর্যন্ত 700। খুবই চমৎকার লাগছে শুনে, এবং আমার মনে হচ্ছে আজকে সন্ধ্যাটা চমৎকার কাটবে। উনি ছবি আঁকবেন এবং এই বিষয়টা আমার জন্য নতুন। আপা, আপনার লেখালেখি শুরুটা কিভাবে হয়েছিল? আমি ভীষণভাবে অনুপ্রাণিত ছিলাম ডেনিশ রূপকথা রচয়িতা হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনকে দিয়ে। ওর রূপকথাগুলো পড়ে পড়ে বড় হয়ে উঠতে উঠতে আমার ভীষণ ইচ্ছে হতো ওই রকম রূপকথা লেখার, কিন্তু বুঝতে পারছিলাম না যে কিভাবে লিখে উঠব। নানাভাবে লিখে উঠতাম, কিন্তু মনে হতো যে আমি কিছুতে পেরে উঠলাম না ওটার ভেতরে। আমি অ্যান্ডারসনকে পড়ছি আর এদিকে দিনরাত কেঁপে যাচ্ছি যে আমি কেন ওর মতো একটা রূপকথা লিখতে পারি না। কিন্তু সেটা লিখে উঠতে পারলাম যখন আমি পিএইচডি করছি। তখন সে গল্পটা তখন লিখে ওঠার পরে নিজেকে এত সুখী, এত সফল, এত সার্থক মনে হয়েছিল যে আমি ফেটে যাব। কিন্তু এখন যখন আবার পড়ছি, ওর পুনর্মুদ্রণ হচ্ছে, এখন যখন পড়ছি পড়ে হেসে গড়িয়ে যাই। কি কাঁচা, কিন্তু কি স্বপ্নগ্রস্ত, কি আকুল, কিন্তু পরিচয় ছড়িয়ে আছে গল্পটাতে। আপনার প্রথম উপন্যাস পুরুষের পৃথিবীতে এক মেয়ে, শামীমা হচ্ছে একটি ক্যারেক্টার, প্রধান ক্যারেক্টার শামীমা বেগম। এই ক্যারেক্টারটাকে আপনি কিভাবে মন্থন করেছেন আপনার ভেতরে? এক অর্থে বলা যেতে পারে এটা আমার শৈশবেরই গল্প। কারণ শৈশবে আমি আমার নানা বাড়িতে দীর্ঘ সময় থাকতে হতো, কারণ মা তখন লেখাপড়া শেষ করছিলেন। ফলে আমি আমার নানুর সঙ্গে কদমে কদমে বেড়াতাম এবং নানান পরিস্থিতিকে দেখতে পেতাম। এবং এই শামীমা বেগম কিন্তু একটি চরিত্র নয়, এটা হচ্ছে অনেকের নানান বৈশিষ্ট্য, নানান লড়াই, নানান প্রবণতা এসে মিশে একটা শামীমা হয়েছে। এবং শামীমা কিন্তু একবিংশ শতাব্দীর এই দশকের মেয়ে নয়। শামীমাকে আমাদের পেতে হবে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের, 1960 বা 1950-40-এর ভেতরের মেয়ে, যে সময় ওর বাস্তবতাটা এতখানি কঠিন, এতটা ক্রূর ছিল। এখন অবশ্য অনেকখানি পরিমার্জিত হয়ে গেছে, কিন্তু আছে, কিন্তু ক্রূরতা সবকিছু আছে, কিন্তু বদলেছে পরিস্থিতি বদলেছে, বাস্তবতা এবং অর্থনৈতিক প্রেক্ষাপটগুলো বদলেছে, ফলে শিক্ষাটা বেড়েছে।
কিন্তু ওই সময়ে এটা ছিল একটা প্রবলতম যন্ত্রণার সময়, যখন প্রথম সন্তানটি মেয়ে হওয়া। আমি যার জীবনে এটা ঘটেছিল, আমার নানু বাড়ির একজন আমার খালা, যার দাদা বাড়ির লোকেরা অনেক অনেক মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিল যে পুত্র জন্মাবে। আর তখন তো দেখে ওঠার সুযোগ ছিল না যে কি আসছে অনাগত সন্তানটি। তারপর যখন দেখলো যে কন্যা হলো, সেই মিষ্টিগুলো নিয়ে চলে গেল আর বাচ্চাটাকে কোলে নিল না। এই ঘটনাটার মধ্য দিয়ে ওই মেয়েটি বেড়ে উঠেছিল এবং সে খুব এটা নিয়ে বেদনার্ত এবং খুব লজ্জিত থাকতো যে সে কেন মেয়ে ছিল। আপনার শুরুটা খুব অন্যরকমই একদম, মানে নারীর যে এক ধরনের রজবকারের ব্যবস্থা দিয়ে আপনি শুরু করলেন এবং শেষ পর্যন্ত গিয়ে যেখানে পৌঁছলেন বা পৌঁছলো এই ক্যারেক্টারটি, এই শামীমার যে লড়াইটা, এটি মনিরুল ইসলাম। এই যে মনিরুল ইসলামদের মতো ক্যারেক্টাররাই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এখনও টিকে আছে, নানা রঙে হয়তো বেশায়। এরা আসলে এরা কারা, কি চায় এবং এদেরকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? আসলে কি কখনো করা সম্ভব না মনিরুলরা চিরকাল এরকম কখনো না কোনো অনুপাতিক হারে বেঁচে থাকবে? আমার তো মনে হয় যে মনিরুলরা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো নামে, কোনো না কোনো আকারে বেঁচে থাকবেই। কারণ সমাজ ব্যবস্থার ভেতরে গৃহ তো হচ্ছে সমাজের মূল কেন্দ্রটা। প্রতিটি পরিবারেই কিন্তু কোনো না কোনোভাবে, আচ্ছা সোনার আংটি বেঁকাও ভালো, বা আচ্ছা ভুল করে ফেলেছে তবা করে ফেললে ওর আর এটা ধরতে হয় না, একটু ভুল করেছে ওকে শুধরে নেওয়ার একটা পরিস্থিতি দেওয়া হোক করে, বা কিছু যদি মনিরুল বা অন্যরা লুকিয়ে ফেলতে পারে যে আমি কি করেছি কেউ জানে না, যে নির্দয়তা এবং যে ক্রূরতার অনুশীলনটা সে করে এলো সেটা যদি সে লুকিয়ে ফেলতে পারে, তাহলে তো সেটা কেউ দেখতে আসছে না। আর তাছাড়া পুরুষ মানুষ তো এরকম একটা ভুল করতেই পারে, তো কী হয়েছে, একটু ক্ষমা করতে হবে না। এই সমর্থনটা যতদিন পর্যন্ত চলতে থাকবে এবং সমাজ যখন ঘৃণা করবে না, সামাজিকভাবে যখন তারা ঘৃণ্য বিবেচিত হবে না এবং পরিত্যক্ত হবে না সামাজিকভাবে, ততদিন পর্যন্ত কিন্তু তার ভেতরে আত্মশুদ্ধির বা আত্মজাগরণের ব্যাপারটা আসবে না। সেটা আসারও তো বোধ খুব সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। যেমন ধরেন একটা শব্দ আছে পতিতা, তো পতিতালয় কারা যায়? পুরুষরা যায়, কিন্তু পুরুষরা তো পতিত নয়। এই শব্দটাই তো নেই, এই শব্দটাই তো নেই, এই শব্দটা পতিত বলে তো কোনো শব্দ নেই তো। শুধুমাত্র নারীদের পদস্খলন বা কোনো না কোনোভাবে আক্রান্ত জীবনযাপনকেই তো আমরা এইভাবে বলছি পতিতার জীবন। এবং আপা এই প্রসঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে সমাজ ব্যবস্থা এবং নারীর অবিকশিত থাকার যে ব্যাপারটা, এর পেছনে কিন্তু নারীদেরও একটা ভূমিকা আছে। অবশ্যই খুব বেশি আছে, এবং আমি এই কথাটি বারবার এই উপন্যাসের যে আম্মা ক্যারেক্টার বা ফুপু ক্যারেক্টার বা যারা আছে তারা কিন্তু এগুলো ঠেসে দিচ্ছেন। এবং ওকে বিয়ে দেওয়া যাচ্ছে না কারণ শামীমা খুব সুদর্শন নয়, ওর ছোট বোনটি সুদর্শন, এবং সে কারণে ওর খুব পয়সাওয়ালা একটা ঘরে বিয়ে হয়ে যাচ্ছে, অনেক কিছু জিনিসপাতি দিয়ে বিয়ে হয়ে যাচ্ছে এবং সবাই খুবই উল্লসিত হচ্ছে, হর্ষবোধ করছে যে আমাদের সামাজিক মর্যাদাটা আরো বেড়ে গেল আর বড় ঘরে যেতে পারলো। শামীমা চাকরি করতে পারে, কিন্তু তার আসলে তাতে ফায়দাটা কি হচ্ছে? শামীমা চাকরি করে কিন্তু লোকের কাছে তো আর বিয়ান বাড়ি থেকে বড় বড় রুই মাছ আসছে না, বা এক বিড়া পান এবং অনেক অনেক সুপুরি আসছে না, এবং পুরো পাড়ায় বিলিয়ে যে গৌরব পাওয়া সেটা তো হচ্ছে না। ফলে শামীমা যতই নিজেকে নিয়ে প্রতিষ্ঠিত হওয়া, স্বাবলম্বী হওয়া, সংসারের জন্য অর্থ তৈরি করা, অর্থ আনা, অর্থ সরবরাহ করার কাজটি করুক না কেন, শামীমা কিন্তু একঘরে। কারণ শামীমা সামাজিকভাবে গৌরব বয়ে আনছে না। এবং সামাজিকভাবে গৌরব বলতে নারীগণ কী বুঝছেন যে কোথাও বিবাহিত হওয়া, এবং অবশ্যই সেটা অপেক্ষাকৃত পিতৃগৃহের চাইতেও অপেক্ষাকৃত সচ্ছল গৃহে প্রতিষ্ঠিত হওয়া। আপনার আরেকটি উপন্যাস জীবনের রৌদ্রে উড়েছিল কয়েকটি ধূলিকণা, 6 বোনের উপন্যাস। রুহি এবং রুবি হচ্ছে প্রধান, রুহি এগিয়ে গেছে। এই উপন্যাসটা কি আপনার পারিবারিক কোনো পরিপ্রেক্ষিত থেকে না? আমি বলতে চাই যে সবকটা উপন্যাসই কিন্তু উপন্যাসগুলো তো আসলে বাস্তবতারই গল্প। তো এই উপন্যাসটি দাঁড়িয়েছে আমার বাবার প্রয়াত হবার সঙ্গে সঙ্গে আমরা যে পারিবারিকভাবে ভীষণ আক্রান্ত হয়েছিলাম আমাদের নিকট আত্মীয়দের কাছ থেকে। রাজ্জাক ভাইজান, হ্যাঁ, সেই নিকট আত্মীয়রা শুধুমাত্র বোনেরা বড় বলে কি করতে পারে সে অভিজ্ঞতাটা আমার হয়েছিল, এবং আমার মনে হচ্ছিল যে এটাকে আমার একটা শিল্পরূপ দিতে হবে। এটা শুধুমাত্র বাস্তব অভিজ্ঞতা হয়ে দৈনন্দিন জীবনে থাকলে এটা চলবে না। তার সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে আসলে এই উপন্যাসটি দাঁড়িয়েছে, জীবনের রৌদ্রে উড়েছিল কয়েকটি ধূলিকণা। এবং সেটা এই যে লড়াইটা এবং এই যে আপনি তাহের
আইনজীবীকে নিয়ে এলেন, বাড়ির আশপাশের লোকজনকে নিয়ে আসলেন, এবং এই বোনদের যে লড়াই, এবং এরা যে মেয়ে, এবং এদের যে বেঁচে থাকা, এদের যে পারিবারিক যে মর্যাদাটা, মানে মেয়ে হিসেবে একটা অপরাধ জন্ম হয়েছিল। একদম, যেখানে হয়েছিল যে ওদের যখন ওদের বাবা মা রুবির বাবা মা যখন চেষ্টা করছিলেন যে এটা তো বাংলাদেশের ঘরে ঘরেই দেখা যায় যে দেখি না আরেকবার ট্রাই করে আল্লাহ আমাদের একটা পুত্র সন্তান দেন কিনা, তখন এরকম করতে করতে ওদের 6 বোন হয়ে গেছে, এবং যখনই 6 বোন হয়ে গেল বাবার যে বোনেরা ছিল তারাই সবচেয়ে বেশি বিরোধী হয়ে উঠলো যে তুমি কত বড় পাপ করেছো। এবং সেই বকাটা কিন্তু ভাইকে দিচ্ছে না, ভাইয়ের বউকে দিচ্ছে, রুবির বাবা মাকে দিচ্ছে, এই তোমার জন্য তুমি হচ্ছে একটা ভ্যাবলি শয়তান, তোমার জন্য তোমার 6 মেয়ে হয়ে গেছে, এখন তুমি বুঝবা এই মেয়েরা সব টাকা পয়সা নিয়ে চলে যাবে এবং তারপর বোঝা যাবে যে বাপের নাম আর থাকবে না, গোষ্ঠীতে কোনো নাম থাকবে না। কিন্তু আবার যখন দেখা যায় বাবা অসুস্থ হয়ে পড়ে, তখন তো এই মেয়েরাই তো তাকে লালন পালন করে, বা এই রুহিই তো তাকে পরিচর্যার সঙ্গে বাপকে দেখে। এটা কিন্তু একটা গভীর সত্য আমাদের সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে। কোনো সংসারে কোথাও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত সেই অসহায় এবং অসুস্থ বাবা মাকে মেয়েরাই দেখে। আর ওখানে রুবির ক্ষেত্রে এটা অবধারিত ছিল, কারণ ওদের তো ভাই নেই, ভাই দেখবে কি দেখবে না তার কোনো কথা নেই, প্রশ্নই ছিল না। আর মেয়েরা কিন্তু মূলত মৌলিকভাবে যতই সুবিধাবাদিতা বা টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখুক এবং ইত্যাদি ইত্যাদি করুক, কিন্তু আসলে তো ওরা হচ্ছে মমতার আধার। কখনো জাগিয়ে দেওয়া গেলে তাদের মতো শক্তিময়ী আর কে আছে। তখন রুহি তো সে কারণে এগিয়ে আসবেই বাবার জন্য, যত লাঞ্ছনা এবং যত গঞ্জনাই থাকুক না কেন। এবং বাবার সেবাই কিন্তু শুধু করে না রুহি, একটি পরম পুরুষের স্বপ্ন দেখে না। উপন্যাসটিতে আছে যে রাজিকুল হাসানের জন্য যার অন্তর ফেটে যায়, পত্রমিতা, যাকে সে মনে করে সমস্ত সুগুণের আধার এবং উচ্চ স্বপ্নময় এবং চমৎকার, যদিও তার সঙ্গে তার কখনো দেখা হয় না। সাক্ষী কেবল চৈত্র মাসের দিন, এই উপন্যাসের পরিপ্রেক্ষিতে একটু অন্যরকম গ্রাম, এবং আপনি একটু আমাদের পৈঠানের যে শাশ্বতকাল শব্দটা আমি এখানে বলতে চাই না, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের অপসংস্কৃতির যে ব্যাপারগুলি, গ্রামীণ জীবন ব্যবস্থার মধ্যে যে অব্যবস্থাপনা, কিংবা ধরেন যে অন্ধকারাচ্ছন্ন যে কুহক, সেই সবগুলি এটার ভিতরে আছে। এবং জুলেখা হারিয়ে গেল হঠাৎ, একটা অসাধারণ মেয়ে, তার মা তাকে কত আদর করে, বাবা তাকে কত আদর করে, ভালোবাসে, সে বেড়ে উঠছে। কিন্তু আরেকটি মেয়ে সম্ভবত ইউসুফের মাই ওকে গায়েব করে ফেলে। না, এটা কিন্তু আমরা বলতে পারি না যে ইউসুফের মা গায়েব করে ফেলেছে। না, আমার পরে এটা মনে হয়েছে যে একটা কিছু হয়েছে। কি হয়েছে তাইলে? সে জুলেখা হারালো কেন? উপন্যাসটা কিন্তু 2 পর্বে না, এটা আমরা আদি পর্বটা নিয়ে কথা বলছি, আর অন্ত পর্বের কাজ আমি এখনো করছি। আসলে আমি 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 দেখাতে চাচ্ছি যে আসলে জুলেখা কেন হারালো, কোথায় হারালো এবং কে গাপ করলো। এবং বেদেদের তো খুবই দোষ দেওয়া হলো যে বেদেরা ওই সময় খুবই বাচ্চা কাচ্চা ছিনতাই করে নিয়ে চলে যেত সেই সময়টাতে। সেই পূর্ব বাংলার গ্রাম থেকে বেদিনীরা এসে বাচ্চা ধরে নিয়ে চলে যেত, ছেলে ধরার কাজটা করতো আর কি তখন। তো ওরা নিয়ে গেছে কিনা আমি দেখতে চেয়েছি যে সেই সময়টাতে, এটা কিন্তু এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়ানো না, এটা চলে গেছে 1330 বঙ্গাব্দে, অনেক আগে। ঠাকুরবাড়ির একটা ব্যাপার আছে। হ্যাঁ, ওই জীবনে, গ্রামের জীবনে আমি দেখেছি যে ওরা মানে গ্রামের সকল মানুষ একটা বর্তমান বাস্তবতায় বাস করে, সঙ্গে কিন্তু একটা অলৌকিক বাস্তবতার কদমে কদমে থাকে। দুপুরবেলা এখন বান বাতাস আসবে, তারা সমঝে চলছে, 3 সন্ধ্যার সময় তারা বাইরে যাবে না, কারণ বান বাতাসের টাইমে এটা করা যাবে না। কিছু একটা হলো, স্পেশাল কোনো একটা বট গাছের নিচে হয়তো সোয়াশের রসগোল্লা দিয়ে দিল, এরকম কিন্তু প্রতি মুহূর্তে আছে। তো আগের চেয়ে অনেকটা কমেছে, কারণ সেই বিশাল গ্রাম, সেই নির্জনতা, সেই বৃক্ষরাজি, সেটা তো সব ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে। অলৌকিক বিশ্বাসগুলো তো হারিয়ে যাবে। তো ওই গ্রামটাতে কদমে কদমে অলৌকিকত্বটা ছিল। এবং একটা বিশেষ পুকুরে দুপুরবেলা যাওয়া যাবে না, কারণ সেখানে যে জমিদার গিন্নি মারা গেছিলেন সেটি খুব সহজ মৃত্যু ছিল না, তিনি পুকুরে হঠাৎ করে মরেছেন। সবাই বলছে যে ইচ্ছা মৃত্যু, মানে আকাশে এবং বাতাসে এবং মৃত্তিকায় হচ্ছে অলৌকিক বিশ্বাস এবং ওই সমস্ত কিছুর সঙ্গে মানুষেরা জীবনযাপন করে। সেইখানে আমাদের জুলেখা কেমন করে কোথায় হারিয়ে গেল, এটা একটা প্রশ্ন, যে ওকে কি জিন বা পরীরা উড়িয়ে নিয়ে গেল, নাকি ইউসুফ মিয়ার মা ওটাকে সরিয়ে দিল? হ্যাঁ, ইউসুফ যখন অসুস্থ হয়ে পড়ে এবং তার মায়ের যখন বেদনাবোধ জাগ্রত হয়, এক ধরনের অপরাধবোধ তৈরি আপনি করেন,
তখন মনে হয় যে এই জুলেখা হারিয়ে যায়, কারণ সে তো বিয়ে দিতে চায়নি ইউসুফের অসম্ভব, সঙ্গে। কারণ ওর কাছে মনে হচ্ছে কিছু এরকম বিশ্বাস আছে যে বাড়ির পাশের কুটুম্ব করব না, হ্যাঁ। তাতে আমি বেড়াতে যেতে পারবো না। এগুলো কিন্তু গ্রামে খুব হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে ওরা আবার একটু নিচু ঘর, আমার একটু বড় ঘরে যেতে হবে, সেখান থেকে অনেক জিনিসপাতি আসবে। জিনিসপাতি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাপার। পাতি ভরে জিনিসপাতি আসবে, 10 জন দেখবে এবং তাতে আমার মান বাড়বে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত গ্রামীণ জীবনে। তো এইসব কারণে মাটা আসলে, মানুষ তো মৌলিকভাবে কিন্তু একেবারে সকলে ভিলেন নয়, খানিকটা ভিলেন, খানিকটা ভালো মানুষ। তো ইউসুফ মিয়ার মা যে সম্পূর্ণ খলনায়ক আমি কিন্তু তা মনে করি না, এবং এটা একটা আমার জন্য রহস্য যে ও আসলে কোথায় গেল। অন্তপর্বে এটার উত্তর পাওয়া যাবে। না, সেই জন্য আমাদের তো অপেক্ষা করতে হচ্ছে। হ্যাঁ, আমি লিখছি তো, ওটা শেষ হোক, আমি বলবো না, বলে দেবো না কি হলো। বাংলাদেশ নামে একটা ছোট গল্প হতে পারে, এটা কিন্তু একটা অন্যরকম প্রসঙ্গ। যাই হোক, আপনার বাংলাদেশ নামে ছোট গল্প বিদেশে থাকে রিয়াজুল আর রকিব, এই যে দুটো ক্যারেক্টার একে অপরকে কি চেনে? মনে হয় যে চেনে, আবার চেনে না। এবং এই গল্পের ভেতর থেকে আপনি বাংলাদেশের শিক্ষার পরিবেশটা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিবেশটা, এবং তারা কে কিভাবে বলে, কে কিভাবে এক একজন ছাত্রকে অনুপ্রাণিত করে কিংবা অননুপ্রাণিতও করে বা ভুল বোঝায়, বা দৃষ্টিভঙ্গির যে পার্থক্যগুলো, এবং বিদেশে যে বাংলাদেশ কিভাবে বিভ্রান্ত হয়ে আছে তার একটি অসামান্য চিত্র এঁকেছেন। এটি কিভাবে সম্ভব হলো? আপনি ছোট্ট বিরতি নিয়ে আমরা এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে জেনে নেব। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে। আমাদের সঙ্গে আছেন বাংলা কথা সাহিত্যের অনবদ্য কথাশিল্পী আকিবুর রহমান। থাকুন আমাদের সঙ্গে, থাকুন শিল্পবাড়ির সঙ্গে। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনছেন আকিমুর রহমানকে। আকিমুন আপা, আপনার যে বাংলাদেশ গল্প নিয়ে যে পরিপ্রেক্ষিতটা, এটা একটু জানতে চাই। গল্পটি লেখা হয়েছে দুটি তরুণের মনস্তত্ত্ব এবং বাস্তবতাকে নিয়ে। দুটি তরুণ, একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যায় পড়াশোনা করছে এবং খুবই মেধাবী। আর একটি হচ্ছে একেবারেই নিম্ন স্তরের, যে দর্জির কাজ করে বা হুঁশিয়ারিতে ছুটা কাজ করে, এবং বাড়িতে 10 ভাই এবং অনটন, অভাব, এবং যেখানে ফ্যান্সি ডিলের ব্যবসাটাও হয়, এবং কিভাবে আরেকজনের অপরাধের দায়ভার আরেকজনের উপর, যে আসলে মূলত অপরাধী নয়, তার উপর আসে, এবং কিভাবে পাড়ি জমায় ভবিষ্যৎ গড়ার জন্য, যে বিদেশ চলে গেলে, এটা তো আমাদের আকাশে বাতাসে ভাসছে সর্বত্র, যে বিদেশ চলে গেলে হচ্ছে টাকা পয়সা আসবে এবং জীবনে শান্তি হবে, পরে একটা বয়সে খেটে খুঁটিয়ে আসার পরে চমৎকার করে আরামে থাকা যাবে। এই জন্য তো সবাই পাড়ি জমাচ্ছে, তাই না? আমরা এখন দেখতে পাই যে নৌকোয় করে যাচ্ছে এবং নৌকো উল্টে যাচ্ছে, ইউরোপে গিয়ে আর পৌঁছানো হচ্ছে না। এইরকম অভিযাত্রী হয়ে উঠেছে ভাগ্য বদলাবার অভিপ্রায়, নেশায় বা তারায় বা আর কোনো গত্যন্তরহীন অবস্থায়। তো এই দুজন, একজন হচ্ছে রিয়াজুল, এভাবে সে কিন্তু গিয়ে পৌঁছায় ইতালিতে। এবং আমি তো মাঝখানে বছর কয়েক কাজ করেছি দেশের বাইরে, এবং তখন তাদের সঙ্গে আমার নানান জায়গায় দেখা হয়েছে। আমাদের যেমন ইতালিতে আমি যখন বেড়াতে গেছিলাম, আমার ভাই তখন ওখানে পিএইচডি করছিল, তো ওর ওখানে যে ত্রিয়েস্ট খুব ছোট শহর, এবং সেখানে অনেক বাঙালি ছেলে আছে, তার মধ্যে একটা ছেলের সঙ্গে দেখা হয়েছিল, যার জীবনের গল্পটা হচ্ছে ওটা, রিয়াজুলের গল্প যেটা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতাটাই আমি তুলে ধরতে চেয়েছি সমান্তরালভাবে, যে মেধাবী সেও থাকতে পারছে না, আর যার বিদ্যার জোর নেই, অর্থের জোর নেই, সমাজে যে সর্বমুহূর্তে বিপন্ন, তারও কিন্তু দেশে টেকার মতো পরিস্থিতি নেই। মানে বিপন্ন হচ্ছে একটা অসহায় নিরক্ষর ছেলে এবং একটি সুশিক্ষিত অসম্ভব সম্ভাবনাময় ছেলে। কারোর পক্ষে দেশে থাকা সম্ভব না, নানানভাবে সে আক্রান্ত হচ্ছে এবং নানানভাবে তার জীবন অনিশ্চয়তায় ভরে যাচ্ছে, ফলে তাকে দেশ ত্যাগ করা হচ্ছে। এবং এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের বাস্তবতা। সেই বাস্তবতাটাকেই আমার মনে হয়েছিল যে এটা বাংলাদেশ ছাড়া আর কোনো নাম এটার হতে পারে না এই গল্পটির। বিকাশ ভাই, ছবি তো আপনি আঁকছেন, আপনি তো দেখতে পাচ্ছেন না, আমি তো দেখতে পাচ্ছি, চমৎকার মোটামুটি একটা শেপ হয়ে গেছে। এখন বলুন তো। আমি আসলে দেখছি বেশি, শুনছি বেশি, আর আঁকার চেষ্টা খুবই কম। আমার কাছে মনে হচ্ছে ছবিটা আঁকার চাইতে ওনার কথাগুলো শুনলে হয়তো আমি বেশি সমৃদ্ধ হবে এবং আমার ভালো লাগবে, এবং আমার ভালো লাগাটাই গুরুত্ব দিচ্ছি। ছবি আঁকার ক্ষেত্রেও তাই, আমার প্রতিকৃতি যেভাবে আঁকছি ওনার, এই প্রতিকৃতিটার ক্ষেত্রেও আমার যেভাবে ভালো লাগছে আমি সেভাবেই আসলে ওনাকে উপস্থাপন করার চেষ্টা করছি। এখন হয়তো একটি পর্যায়ে এসেছে
আমরা হয়তো আরো কিছুক্ষণ পরে হয়তো একটা ওনার কোনো একটি রূপ হয়তো আমরা পাবো, যে রূপটি আমি চিন্তা করছি আমার মতো করে। আপনার আরেকটি গল্প নিরেট সত্য অথবা প্রতিভাসের গল্প, এখানে যে রেজিনা নায়িকা, তো রেজিনা, হ্যাঁ রেজিনা জাহান, এই যে রেজিনা জাহানের যে যাত্রাটা, এনজিওতে চাকরি করে, ওরা আসতে দেরি হয়েছে, ওর কলিগ ওকে রেখে চলে যায়। একটা নারী তো একটা বাস্তবতার ভিতরে, বাস্তব এবং অবাস্তবতার ভিতরে ওর প্রবেশ করে এবং একটা বৃক্ষ ওর সঙ্গে কথা বলে, বা হয়তো সে দেখতে পায় বৃক্ষ, একটু অবাক হয়, হয়তো এটা অন্যরকম একটা প্রতিভাস আপনি দেখাতে চেয়েছেন, এবং বৃক্ষ একসময় আহ শব্দটা উচ্চারণ করে। তারপর এই যে বৃক্ষ আহ শব্দটা উচ্চারণ করে এবং রেজিনা চলে যায়, চলে যাওয়ার পর সে কুমিল্লায় যখন পৌঁছে যায়, সে যখন তার রুমের মধ্যে প্রবেশ করে, সেখানে আরেকটি পরিপ্রেক্ষিত, এই দুটো মিলিয়ে আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন? আমি আসলে বোঝাতে চেয়েছিলাম যে মেয়েটি কিন্তু মানসিকভাবে এবং বাস্তবিকই মানে মুক্ত জীবনযাপন করে না, সে কিন্তু খুব ভারগ্রস্ত একটা জীবনযাপন করে। আমরা গল্পের শুরুতে দেখতে পাই যে ও বেরোচ্ছে, অফিসের গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে, এবং যে কলিগের সঙ্গে তাকে যাত্রাটা শুরু করতে হবে সে হচ্ছে যত রকমের ঝামেলা করতে পারে, এবং বিশেষ করে রেজিনাকে যত ঝামেলায় ফেলতে চায়, কারণ ও হচ্ছে ওর ব্যাপারে খুবই ঈর্ষাগ্রস্ত। তো সেই মুহূর্তে মা কিন্তু কাজের মানে মেয়ের ঝামেলা পাকিয়ে দিলেন, এবং সেটা হচ্ছে যে ওই যে গৃহকর্মীটি যে সহযোগিতা করে তাকে মায়ের পছন্দ হচ্ছে না, এবং সেই ঝামেলাটা ওকে সামাল দিতে হচ্ছে, কারণ গৃহকর্মীটি না থাকলে ফিরে এসে ওকে আরও ঝামেলায় পড়তে হবে। এই বিষয়টা সারতে সারতে ও গেল, তার মানে বোঝা যাচ্ছে যে ওকে নিত্য নিরন্তর বোঝার ভেতরে থাকতে, এবং ব্যক্তিগত জীবনও কিন্তু একেবারে সোনায় মোড়ানো না বা স্বপ্নে ভরা থই থই ব্যাপার নয়। ওখানে গিয়ে দেখলো যে তার সহকর্মী তাকে ফেলে রেখে চলে গেছে, এবং আমি বোঝাতে চাচ্ছিলাম যে আসলে ওর মনের ভেতরে নানা রকম ওঠাপড়া, এবং সে অবলম্বনহীন একটা মানুষ। তখনই মানুষের ভেতরে কিন্তু এরকম মনে হতে পারে, বা সে হয়তো আর একটু সুপার সেন্সিটিভ, তার কাছে মনে হয় যে গাছেরা কথা বলে, বা ওর চাওয়াগুলো দমন করতে করতে সেই অবদমন তাকে হয়তো এরকম একটা অদ্ভুত ভাবনা, এটা হয়তো ওর বাস্তবতার তিক্ততা থেকে মুক্তির একটা জানালা সে নিজের জন্য নিজে খুলে ফেলেছে, এরকম একটা ব্যাপার করতে এসেছিলাম। আবার আমার মনে হয়েছে এটা তো হতেও পারে যে গাছ কথা বলতে পারে, এবং এটা তো হতেই পারে যে ব্যক্তি গভীরভাবে চাইলে বৃক্ষলতা, নদী, জল, আকাশ সব কিছুর সঙ্গে কথা বলতে পারে, এবং সম্ভব সেটা, কারণ আমরা তো এই প্রকৃতিরই অংশ। অবশ্যই, কিন্তু কুমিল্লায় গিয়েছে, তার রুমের মধ্যে সে আরেকটি পরিপ্রেক্ষিত দেখে, কেউ তাকে আকর্ষণ করে, সেটা কে? আমার ধারণা সে আসলে অসম্ভব কল্পনারই আরেকটি প্রতিচ্ছবি, কল্পনা বা যে গোপন তৃষ্ণা বা গভীরতম যে আকুতি সর্ববিষয়ের, তার প্রেম নেই তার জীবনে, তার কোনো পরম পুরুষ নেই তার জীবনে, তাকে ডেকে ওঠার কেউ নেই, শুধু বোঝা এবং বোঝা এবং বোঝা, এবং চাপ এবং চাপ এবং চাপ, এই সমস্ত কিছুর ভেতরে হয়তো সে ওই মুহূর্তে একটা ভিন্ন পরিবেশে গিয়ে তার ভেতরে হয়তো আকুলতাটা এত তীব্র হয়েছে যাকে সে আর চেপে রাখতে পারেনি, সেটি হয়তো সে এক রকমের প্রতিভাস দেখতে পাচ্ছে। আবার আপনার প্রেমের গল্প তেমন নেই বললেই চলে। হ্যাঁ, প্রেমটা কেন জানি আমার লেখায় আসে না। কেন আসে না? সম্ভবত আমি নিজের জীবনে গভীর রকম প্রেম করেছি বলে সেটা হতে পারে। আরও তো সেই অভিজ্ঞতা থেকে তো প্রেমের গল্প বেশি হওয়া উচিত। আমার মনে হয় যে জীবনে সেটাকে এত গভীর, এত তীব্র এবং এত ব্যাপকভাবে পেয়ে ওঠার পরে সেটাকে বোধহয় এখনও আমি আত্মস্থ করে উঠতে পারিনি, কারণ শিল্প নির্মাণের জন্য তো আত্মস্থ করে ওঠা খুব জরুরি, সেটি হয়তো এখনও হয়নি, সে কারণে তেমন করে আর আসছে না প্রেমের বিষয়টা আমার লেখায়। আচ্ছা, প্রেম, যখন আমরা প্রেমের প্রসঙ্গে এসেছি, প্রেমটা কি ইউটোপিয়া কোনো প্রেম হওয়া উচিত বা আছে? এটা কি সম্ভব না শরীর বাদ দিয়ে কোনো প্রেম হতে পারে? প্রথম যখন পূর্বরাগটা হবে, যখন আমি তাকে দেখে উঠলাম এবং ঝলকে উঠলাম বা ছলকে উঠলাম, তখন তো আর আমার তো তার জন্য দিব্য আনন্দ জাগছে, তাকে একটু দেখতে পেলে আমি সুখে ভরে উঠছি, বা তার নামটাই যদি উচ্চারণ করতে পারি তাহলেই আমার অন্তর এবং শরীর ছলকে উঠছে। কিন্তু তারপর যখন অনুরাগে পৌঁছবে, যখন আমি বলে উঠবো যে আমি তোমাকে ভালোবাসি, তখন তো আমার ইচ্ছা হবে তার হাতটা একটু ধরি, এবং শরীর ছাড়া কি প্রেম হয়? হওয়া উচিত না।
আমার কাছে এটাকে মানে ওটাকে টেকসই মনে হয় না। টেকসই মনে হয় না, বা প্রেম তো আসলে শরীরকেই নির্ভর করে, শরীর আছে বলেই তো প্রেম। নিশ্চয়ই শরীরই তো অস্তিত্ব, শরীরই তো অস্তিত্ব। মনন, মেধা, পারিপার্শ্বিকতা আমাদের ট্যাবুকে আমাদেরকে আক্রান্ত করে রেখেছে। সেটা কিছুটা। আর সবচেয়ে সমস্যাটা হচ্ছে যে লেখককে যে কোনো গল্পকেই, যেমন আমি বলতে পারি এই মুহূর্তে, এখন উদাহরণটা আমি দিতে চাই, যখন আমার রক্তপুঁজে গেঁথে যাওয়া মাছি আমার দ্বিতীয় উপন্যাসটি বেরোলো, তখন আমার সহকর্মীরা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে আমার যে সহকর্মীরা তারা বইটা পড়ে যেটা শুরু করলো যে প্রত্যেকে, এই বাবাটা কি আমার বাবা, এই পারভিন আক্তারটা কি আকিমুন রহমান, এবং এই পারভিন আক্তারের ভেতরের যে বিকার এবং আকুলতা এটা কি আকিমুন রহমানের, এবং ওর ভেতরে যে ওই মেয়েটার যে অসুস্থতা, মেয়েটা তো মানসিকভাবে অসুস্থ এবং সুস্থ হওয়ার স্বপ্নগ্রস্ত মেয়েটি, সেই মেয়েটি এক পর্যায়ে আর্তনাদ করছে, কারণ ওর জীবনে প্রেম আসেনি এবং ওর সংসার হয়নি। বলছে আমার শরীর পুরুষের গায়ের গন্ধের জন্য কাঁদে। খুবই স্বাভাবিক। এটা তো হতেই পারে, এটাই হচ্ছে জীবন। এইটাকে আমার কোনো কলিগ এটাকে বলা শুরু করলো যে এটা আকিমুন রহমানের আকুলতা, পুরুষের গায়ের গন্ধের জন্য কাঁদে। এবং আমি একদিন খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করছিলাম, হঠাৎ করে দেখি যে আমি তো উবু হয়ে টেবিলে কাজ করছি, হঠাৎ তাকিয়ে দেখি যে আমার একটা কলিগ এসে এই পাশে একটা হাত দিয়ে, চেয়ারের ওই পাশে একটা হাত দিয়ে আমার উপর ঝুঁকে আছে। আমি তো আতঙ্কে চিৎকার করে উঠেছি যে ঘটনাটা কি। তখন সে তর্ক করে সরে গিয়ে বলল, কেন, আপনি না লিখেছেন যে আপনার অন্তর পুরুষের শরীরের গন্ধের জন্য কাঁদে? তো মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের পাঠকদের যে সমস্যাটা হয়, লেখক যখন কোনো একটা বাস্তবতাকে তুলে ধরেন, সেটাকে লেখকের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত বাঞ্ছা, ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত মনস্তত্ত্ব বলে এটাকে ধারণ করেন। লেখকের ব্যক্তিগত জীবনকে তার চরিত্রের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলে ওই লেখকের সঙ্গে সে আচরণ করতে থাকে। আচার্য বিদ্যার্থীর কথা, এই যে গল্প হচ্ছে, এক বিদ্যার্থী গ্রাম থেকে আসে, সে শুনেছে যে শহরে আলো ঝলমল শহরে, যেখানে প্রচুর বিদ্যার্থী আছে, বিজ্ঞানী আছে, যেখানে সে আরও বিকশিত হতে পারবে, এবং সে আসে যখন শহরে প্রবেশ করে, তার ধুলো ওঠা গ্রাম থেকে, নদীর পাড় থেকে, পুকুরের পাড় থেকে সে যখন হেঁটে সে শহরে প্রবেশ করে, সে দেখতে পায় যে আসলে এখানের অধিকাংশ তরুণেরা ম্লান, অবিকশিত, তারা যেন নিস্তব্ধ। এবং সে যখন তার শিক্ষকের কাছে যায় এবং শিক্ষক তার কাছ থেকে সব কিছু শুষে নিচ্ছে, এটা কোন ধরনের পরিপ্রেক্ষিত আপনার এই গল্পের? এটা আমার মাতৃভূমির পরিপ্রেক্ষিত। আমাদের তো এখন দু রকমের বিশ্ববিদ্যালয় আমার দেশে বিরাজ করছে, তাই না? একটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের ভেতরে টাকা কড়ির বিনিময়ে একগোত্র ফুল স্লিভ কেরানি তৈরি করছি, যাদের কোনো গবেষণার প্রয়োজন নেই, যাদের নতুন কিছু চিন্তা করার কোনো দরকার নেই, তারা হচ্ছে ঠিক সময়ে পাশ করে মাল্টিন্যাশনালগুলোর ফুল স্লিভ কেরানি হওয়ার জন্য নিজের মানব জন্ম পেয়েছে বলে তারা বিশ্বাস করে, এবং তার বাইরে থেকে তাদের আনা অত্যন্ত কঠিন। এদের কথাটা বাদ। আর যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে শিক্ষার্থীদের কি মননশীলতার চর্চা করার জন্য কতখানি বলা হচ্ছে? আদপেই তো বলা হচ্ছে না, কারণ শিক্ষকরাই তো নানা রকম রং ধরে রাজনীতি করছেন, এবং বিদ্যার্থীরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে যে এই দলে আসো তুমি চাকরি পাবা, তুমি এই দলে থাকো তোমার এই সুবিধা তুমি পেয়ে যাবা। অর্থাৎ নতুন চিন্তা, নতুনভাবে দাঁড়ানো, এবং যে সত্যি সত্যি মুক্ত বুদ্ধি সম্পন্ন এবং মেধাবী, তাকে কিন্তু কোনো জায়গা দেওয়া হচ্ছে না, কোনো অবস্থাতে সে জায়গা পাচ্ছে না। কোনো না কোনো দলের ভেতরে আছে, কোনো না কোনো গোত্রের ভেতরে আছে, এবং কোনো না কোনোভাবে নিজের মেধাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে পারছে, কারণ অনুগত এবং সবসময় জি স্যার বলার মানুষটা তো নতুনভাবে চিন্তা করার, মুক্তভাবে চিন্তা করার পরিস্থিতিটা পাচ্ছে না। এগুলো তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো এটা একটা অত্যন্ত স্বাভাবিক প্রপঞ্চ। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন, এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি যে বাংলাদেশের প্রথা বিরোধী অন্যতম একজন শ্রেষ্ঠ লেখক, দার্শনিক এবং বিকল্প চিন্তাধারার মানুষ অধ্যাপক হুমায়ুন আজাদ, তার সঙ্গে আপনার একটা যোগাযোগ ছিল। এবং আমার একটা কথা আছে যে হুমায়ুন আজাদের লেখা কর্তৃক আকিমুন রহমান প্রভাবিত, এরকম একটা কথা, আমি জানি না আপনি জানেন কিনা, কিন্তু একটা কথা আমরা জানি বা কেউ বলে। আপনি এটি কিভাবে, প্রথম হচ্ছে হুমায়ুন আজাদের সঙ্গে আপনি কিভাবে দেখেছেন তার ব্যক্তিত্ব, তার মাধুর্য, তার শিক্ষা, তার প্রবণতা, তার লেখা, সেটা আপনি কিভাবে দেখেন, এবং এই যে একটা কথা, সেটা আপনি কিভাবে দেখেন? আমি হচ্ছে প্রফেসর হুমায়ুন আজাদের কাছে আমি পিএইচডি করেছি, কাজেই তিনি হচ্ছেন আমার তত্ত্বাবধায়ক। আর
তার তত্ত্বাবধানে পিএইচডি করতে করতে আমি আমি দেখতে পেয়েছি যে তিনি কতখানি রোমান্টিক ছিলেন, তিনি কতখানি ভাষা নিয়ে চিন্তা করছেন, তিনি কতখানি গদ্য নির্মাণ করছেন, উপন্যাস লিখছেন, কবিতা সৃষ্টি করছেন। তার সৃষ্টিশীলতাকে দেখেছি, তার মননশীলতাকে দেখেছি, এবং তার গদ্য দিয়ে আমি এতখানি ওই সময় বেড়ে ওঠার সময়টাতে যখন লেখক কেমন করে হয়ে উঠবো সেই সময়ে আমি আসলে দুজনের গদ্য দিয়ে প্রবল রকম প্রভাবিত হয়েছিলাম। একজন হচ্ছেন বুদ্ধদেব বসু, যেটি কিন্তু প্রফেসর হুমায়ুন আজাদও বুদ্ধদেব বসুর গদ্য দিয়ে প্রচণ্ড রকম প্রভাবিত। আর আরেকজন হচ্ছেন আমার শিক্ষক প্রফেসর হুমায়ুন আজাদ, ওনার গদ্য দিয়ে। এবং আমার এমন একটা সময় গেছে যখন শুরুতে তো কারো না কারো প্রভাব সকল লেখকের উপরেই কিন্তু থাকে, এবং তখন একটা সময় গেছে আমার এরকম যে স্যারের মতো গদ্য যদি আমি লিখতে পারতাম, শিল্প সুষমাময় এবং ওইরকম সৌন্দর্যমণ্ডিত গদ্য যদি আমি লিখতে পারতাম, এবং এরকম ব্যাপারটা হতো যে স্যারের কিছু পড়লে সেটা আমার মাথার ভেতর এমনভাবে ঢুকে যেত, এবং আমি লেখার সময় মনে হতো ওই বাক্যগুলো, ওই শব্দগুলো হুড়হাড় করে বেরিয়ে আসছে। যখন মাত্র নবিশ ছিলাম, মানে মাত্র শুরু করেছিলাম লেখা, তখন এটাকে খুব গৌরবের বিষয় বলে মনে হতো, খুব ভালো। কিন্তু তারপর দেখলাম যে আমি বিপুলভাবে আক্রান্ত হয়েছি এটার জন্য, বিপুলভাবে, হেনস্থার কোনো সীমা নেই। যখন আমার প্রথম উপন্যাসটি বেরোলো পুরুষের পৃথিবীতে এক মেয়ে, এবং আমি মনে করি যে আমাদের সমাজে এটা কত সালে বেরিয়েছিল? এটা বেরিয়েছিল 96 সালে। 96 সালে যখন বেরোলো, আমি যেটা দেখেছি আমার নিজের জীবন থেকে, যে আমি বাইরের পৃথিবীতে মান বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু ঘরে কিন্তু আমি মান বাংলা ভাষায় আমার আম্মার সঙ্গে কথা বলছি না, বা আমার বাবার সঙ্গে কথা বলছি না, আমি আমার আঞ্চলিক বাংলায় কথা বলছি। এবং সৌভাগ্যবশত আমি দুটো আঞ্চলিক বাংলায় কথা বলি। আমার বাবা এসছেন ময়মনসিংহ থেকে, মানে কিশোরগঞ্জ থেকে, ওটা হচ্ছে ময়মনসিংহের ভাষায় বাবার সঙ্গে, আর মা এসছেন নারায়ণগঞ্জ থেকে, ওটা হচ্ছে নারায়ণগঞ্জের ভাষায় মায়ের সঙ্গে। মা বেশি পরিমাণে ব্যবহার করতেন বলে নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষাটা আমাদের সব ভাই বোনের ভেতরে প্রবলভাবে ঢুকেছে, এবং আমি তার আবেগ, তার রাগ, তার গন্ধ, তার শব্দ, তার বর্ণ, মানে তার সমস্ত রংধনু আমি ব্যবহার করতে পারি, বুঝি নারায়ণগঞ্জের ভাষাটা। বাবার ভাষাটা অতখানি পারি না, তো ব্যবহার করতাম। তো যখন পুরুষের পৃথিবীতে এক মেয়ে বেরোলো, তখন কিন্তু খুব নামি দামি লোকেরাই এসছেন এবং বইটা কিনে কিনে বলছেন যে এই আঞ্চলিক ভাষাটা কিন্তু হুমায়ুন আজাদের আঞ্চলিক ভাষা। মানে ঠাড়ে ঠোড়ে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে হুমায়ুন আজাদই আসলে রচনা করেছেন। কাকতালীয়ভাবে স্যারের বাড়ি হচ্ছে বিক্রমপুর, কাজেই বিক্রমপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের মানুষেরা একই রকম বাংলায় কথা বলে। আচ্ছা, এটা হচ্ছে হুমায়ুন আজাদের ভাষা। হ্যাঁ, আর গদ্যটা খুব পুরুষালী, ঠিক আছে। বিবি থেকে বেগম থেকেও এটা হচ্ছে, এবং পুরুষের পৃথিবীতে এক মেয়ে থেকেও এরকম হচ্ছে। তো একজন ভদ্রলোক যখন এসছেন, এবং তখন আমি আর একটু ঠেটা ধরনের ছিলাম, আমি তো মানে বইমেলাতে তো আমি বেরিয়ে বলছি ঠ্যাঙায় শেষ করে ফেলবো। মানে আমি তখন বুঝতে পেরেছি যে একটি নবীন লেখক তার গদ্য নিয়ে কতখানি অপদস্থ হতে পারে, যে তার শিক্ষকের প্রভাবটা আছে বলে, এবং তার মনে হচ্ছে যে সব কিছুই হুমায়ুন আজাদ লিখে দিচ্ছেন। আচ্ছা, গেল হুমায়ুন আজাদের ব্যাপারে আমি বলতে পারবো স্যার ছিলেন বিশুদ্ধতম শিল্পবাদী। তার লেখায় কখনো আঞ্চলিক গদ্য ঠাঁই পাবে না, স্যার পাবে না, স্যার নেবেন না, অসম্ভব। স্যার এটাকে অসম্ভব অপছন্দ করতেন, ঠিক আছে। তো তাহলে আর আমি আমার দৃষ্টিভঙ্গি, আমার বিশ্বাস, লেখক হিসাবে আমার যাত্রার পথ ভিন্ন। তো আমি যা বিশ্বাস করি আমি তা প্রয়োগ করেছি, এবং তারপর কিন্তু আমার গদ্য ইতিমধ্যে অনেক দিন গেছে, তো অনেক ভেঙেছে, বদলেছে, নতুন হয়েছে, নানান কিছু হয়েছে। এখন আমার খুব মন খারাপ থাকতো, এবং পরবর্তী সময়ে এটি আমার জন্য খুব মজার ব্যাপার হয়েছে। আমার ছাত্ররা আমাকে বলতো যে আপনি কেন মন খারাপ করেন ম্যাম? আমরা তো বলবো এটা আমরা যদি তখন থাকতাম আপনার হয়ে আমরা খুশি হয়ে যেতাম। কেন খুশি হতে? এতটুকু একটা লেখক দাঁড়াচ্ছে আর তাকে হুমায়ুন আজাদের সঙ্গে তুলনা করছে, তাহলে এই লেখকটার শক্তিটা তো দেখতে হবে। বিবি থেকে বেগম আপনার একটা বই, এবং এই বইটি যখন প্রকাশিত হবার আগে একটা পত্রিকায়, একটা সাপ্তাহিক পত্রিকায় শৈলীতে ছাপা হচ্ছিল আমি যতটুকু জানি, যে এবং কতটা কিস্তি 36 কিস্তি ছাপা হওয়ার পর সম্ভবত আপনাকে এটা থামিয়ে দিতে হয়েছিল।
আমাকে থামিয়ে দিতে হয়নি। আমি বলি যে আমাদের প্রগতিশীলেরাই আসলে 56 জন প্রগতিশীল, এবং তারা এখনো জীবিত আছেন, এবং তারাই আসলে প্রগতিশীলতার সকল পতাকা এবং সকল ক্ষমতা এবং সকল মঞ্চ দখল করে আছেন। তারাই এটাকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। যে শৈলীকে বলা হয়েছিল 56 জনের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি গেছিল যে এই লেখা এক্ষুনি বন্ধ করতে হবে। কেন? মোহাম্মদ নাসিরউদ্দিনকে আমি নতুন আলোকে দেখতে চেয়েছি। বেগম রোকেয়ার জীবন আচরণের কিছু ব্যাপারকে আমার কাছে মনে হচ্ছে তার স্বামীর নির্দয়তার তিনি বলি হয়েছেন, এবং সেটি তিনি ইচ্ছে করলে বদলে ফেলতে পারতেন। এবং আরও কয়েকজনকে আমার মনে হয়েছে যে যতটা আমরা বড় মনে করছি তারকে অতখানি বড় কিনা একটু আলো ফেলে দেখা যাক যে কী অবস্থা, এই বাস্তবতাটাকে। এবং আমি বলতে চেয়েছি যে মেয়েরা যে MA পাশ করছে আসলে তার ভেতরে আলোটা কতখানি ঢুকছে, আনোয়ারার সঙ্গে আজকের তানজিলার কতখানি পার্থক্য, এইটুকু বলেছে যে আমাদের এত শিক্ষিত মেয়েরা এবং মোহাম্মদ নাসিরউদ্দিনের মতো এমন মহান ব্যক্তিকে তিনি এমন করে দেখতে চাচ্ছেন, কাজে এই লেখা বাতিল করা হোক। আপনি একটি গল্প বংশলতিকা, গুলবদন, রেশম বিবি, গুলবদন, রেশম বিবি, রিয়াজউদ্দিন, এই সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত সুইটি এবং সুইটির জামাই গোলাম কিবরিয়া, এবং এই যে বংশের পরম্পরায় এসে সুইটি যে জীবনটা চায় বা সুইটি যেভাবে দেখতে চায় সেটা তো ওর জামাই, ওর স্বামী গোলাম কিবরিয়া দেখে না, সে তো আর এক জায়গায় যুক্ত থাকে। এই জীবনগুলো কেন? এর কোনো মুক্ত জীবন কি নেই? সত্যি সত্যি কি জীবন আমরা পাবো না? ভালো জীবন, সুন্দর জীবন, আকাঙ্ক্ষিত জীবন কেন পায় না? আবার আপনার এই গল্পটার পরিপ্রেক্ষিতে জানবো, একটা ছোট্ট বিরতি থেকে আসি তারপরেই। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে, এবং আমার পরিধেয় পোশাক সরবরাহ করেছে দর্জি বাড়ি। থাকুন আমাদের সঙ্গে, থাকুন আকিমুর রহমানের সঙ্গে, থাকুন শিল্পবাড়ির সঙ্গে। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখছেন শিল্পবাড়ি, এবং আজকে শিল্পবাড়িতে আছেন আকিমুর রহমান। আপা, আপনার বংশলতিকা গল্পের পরিপ্রেক্ষিতটা জানতে চাচ্ছিলাম। আমি এই গল্পটিতে বলতে চেয়েছি যে আগে যারা ছিল রেশম বিবি বা গুলবদন, এদের কিন্তু মুক্তির কোনো পথ ছিল না, কারণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে কোনো মানুষ আসলে দাঁড়াতে পারে না বা মুক্ত হতে পারে না বা নিজের পথ নিজে নির্মাণ করতে পারে না। তাই তারা হচ্ছে পরিপ্রেক্ষিতের দাসদাসী, আব্দুল মান্নান সৈয়দ থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, তো ওই রকম তারা ছিলেন আসলে নিরুপায়, কোনো না কোনোভাবে নিরুপায়, কোনো না কোনোভাবে তাদের আসলে রাস্তা ছিল না বেরোবার। আচ্ছা, আমাদের এই বালিকাটি যে আধুনিক, যে MA পাস করেছে, চাকরিও করছে, এবং গোলাম কিবরিয়া, কেন সে কি গোলাম কিবরিয়ার এই বাঁদরামোকে বাদ দিয়ে নিজের পথ নিজে নির্মাণ করতে পারে না? সে বেরিয়ে চলে আসতে পারে না? সে কি দাঁড়াতে পারে না? অনেকের জন্য অভয়স্থল হয়ে প্রথমে একটু সমস্যা হবে, প্রথমে হয়তো সে নিন্দামান্দা পাবে, প্রথমে হয়তো তার সুবিধা হবে না, কারণ গোলাম কিবরিয়া তো একটা বড় রকমের উৎস অর্থনৈতিক সুস্থিরতার। এই বিষয়গুলো কিছু স্বাধীনতাকে পাওয়ার জন্য তো অনেকখানি অসুবিধাকে গ্রহণ করতে হবে, এবং নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। এখন যদি সেটা না নেয়, যদি না রুখে দাঁড়ায়, বা যদি নিজের জীবনের দায়িত্ব নিজে না নিতে আসে, তাহলে তো ওই বংশলতিকাই ঘটিয়ে যেতে হবে। আমি আপনাকে যেটুকু চিনি সেটুকু আমার মনে হয়েছে যে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ, বঙ্গবন্ধু সবকিছু আপনার ভিতরে এক ধরনের অভিযোজনার সঙ্গে যুক্ত হয়ে আছে, কিন্তু ঠিক উপন্যাস গল্পে আপনি এই পরিপ্রেক্ষিতে পাইনি, বা এই বিষয়টা খুব একটা কম। একটা উপন্যাসে কোনো একটি জায়গায় মুক্তিযুদ্ধের একটা ঘনঘটা আছে। নির্দিষ্ট করে মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো পরিকল্পনা আপনার আছে কিনা গল্প বা উপন্যাস লিখবার? আমি তো মুক্তিযুদ্ধ নিয়ে আমার একটা উপন্যাস লেখার তাগাদা আছে একদম গোড়া থেকেই। মানে আমার মনে হচ্ছে যে আমার এখনো সময়টা হয়ে ওঠেনি, আমি আসলে প্রস্তুত হচ্ছি। আমার মনে হয় যে এখনো আমি পেরে উঠব না এটা লিখে ওঠার। যে আবেগ, যে চিৎকার, যে ভয়, যে যন্ত্রণা, যে আশা, যে বিশ্বাস, এতগুলো বিষয় সাধারণ মানুষের জীবনে ছিল, এবং যে ত্রাসের ভেতর দৌড়ে যাচ্ছে আর তার ভেতর মুক্তিযোদ্ধারা আসছেন, তাদের খাওয়ানো হচ্ছে, একদল পাহারা দিচ্ছে আর একদল মেয়েরাই কিন্তু একদল খাওয়াচ্ছেন, কাঁথা সেলাই করে রাখা হচ্ছে, তাদের দিয়ে দেওয়া হচ্ছে খাবারের পুঁটি। আপনি যদি 1960 সালে যদি জন্ম হয় আপনার, আপনি 11 বছরের। হ্যাঁ, কারণ আমি চোখের সামনেই সকলকে দেখেছি যে কি করছেন তারা এবং কেমন করে ওই বালকদের জন্য, এবং ওরা হচ্ছে আশা এবং বিশ্বাস যে ওরা পারবে, অথচ ওদের কিন্তু তেমন কোনো শক্তিও নেই, এবং আর রাতে আর ঘুমানো হচ্ছে না, কারণ ওরা আসবে, ওরা খেয়ে যাবে, এবং সামনে পাহারা দেওয়া হচ্ছে, রাজাকাররা না টের পায়। এবং দিনের পর দিন চুপ করে আবার রাজাকারের বউ ঝিয়েরা এসে আবার দেখে যাচ্ছে যে কাঁথা সেলাই করা হচ্ছে কিনা, কেন কাঁথা সেলাই করা হবে। এই
সন্ত্রস্ত জনপদে সন্ত্রস্ত মানুষ কি করে ওদের জন্য সব কিছু করছে, এই সমস্ত কিছু দেখেছি। এবং তারাই তো আশা, এবং তাদের একটু দেখতে পেলে সকলে যে মনে হচ্ছে দেবদূতরা চলে এসছে। এই বিষয়গুলো আমার মনে হয় যে এখনো আমি নামি লিখে ওঠার মতো আমার সেই ঋজুতাটা আমার ভেতর এখনো তৈরি হয়নি। কবে হবে? পৌরাণিক পুরুষ আপনার একটি অন্যরকম বই। আপনি পুরাণ থেকে নিয়েছেন, আপনি মহাভারত থেকে নিয়েছেন, গিলগামেশ থেকে নিয়েছেন, রামায়ণ থেকে নিয়েছেন, নানা জায়গায় নিয়ে যে এই যে পুরুষ ক্যারেক্টার যারা এই আমাদের সমস্ত এই যে পৌরাণিক কাহিনীতে পুরাণে যারা আছে সবাই হচ্ছে পুরুষ মথিত একটি পৃথিবী। আধিপত্য, বিকারগ্রস্ততা, তাদের ইচ্ছার আকাঙ্ক্ষা বাস্তবায়ন সবকিছু, এখানে নারী খুব উপেক্ষিত। আসলে হয়েছে এই ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে, মানে আমি যখন স্কুলে পড়ি সেখান থেকে এখন পর্যন্ত পুরাণের পৃথিবীটাই হচ্ছে আমার নিজের পৃথিবী। আমি কিন্তু আজকে সমকালীন বাস্তবতায় খুবই কম থাকি। শুধুমাত্র যে বাস্তবতা মনে হয় যেন আমি আমার পুরাণের পৃথিবী থেকে বেরিয়ে সমকালীন বাস্তবতার দায়িত্বগুলো সেরে আবার সেই পৃথিবীতে ঢুকে যাই। এটা হচ্ছে আমার বাস্তব জীবনটাই হচ্ছে এরকম। ওদের সঙ্গে আমি বাস করি, ওদের দেখতে দেখতেই বড় হয়েছে এবং এটা আমার খুবই প্রিয়। তারপর বড় হতে হতে এবং নানানভাবে পড়তে পড়তে আমরা দেখলাম যে যতটা আকাশ ছোঁয়া এক একটা বীর যাদের দিয়ে মোহিত হয়ে আছি আবাল্য বলা চলে, তাদের আসলে গোলমালের প্রচুর গোলমাল আছে। ওরা আসলে লেখকেরা যে মহান বীরকে তৈরি করতে চেয়েছিলেন, আসলে সে মহান বীররা আসলে আমরাই, আমাদের মতো সাধারণ মানুষ, দোষ ত্রুটিতে ভরা, খালি একটু অতিশায়িত করে দেওয়া হয়েছে। আমার মনে হলো যে এই বিষয়টা একটু দেখাই, যে বীরগুলোকে দিয়ে আমি আমার স্বপ্ন, আমার বাস্তবতা, আমার ইচ্ছের জগৎ এবং সমস্ত কিছুই আলোড়িত এবং প্রভাবিত হয়ে আছে। সেই বীরেরা আসলে কেমন বীর, এই বিষয়টা দেখানোর একটা ইচ্ছে ছিল বলেই এই কাজটা করেছি। আচ্ছা, আর যেহেতু পৌরাণিক পুরুষেরাই হচ্ছে বীরেরাই যেহেতু আমার লক্ষ্য, সে কারণে কিন্তু নারীদের বিষয়টা আর এখানে প্রাসঙ্গিক হয়নি বলে আনা হয়নি। আর আমার কাছে কিন্তু চিরকালই মনে হয় পুরুষ হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট পাঠ করার জন্য। আমার খুব ভালো লাগে এই বিষয়টাকে পাঠ করতে। কিন্তু যদি সেটা আপনি বলে থাকেন যে বিষয়টা পাঠ করে, আপনার যে উপন্যাস বা গল্পের যে গল্পগুলি আছে এর মধ্যে পুরুষ কিন্তু এক ধরনের তীব্র একটি নেগেটিভ ক্যারেক্টার হিসেবে অধিকাংশ জায়গায় এসছে, অথচ আপনার চারপাশে কিন্তু পুরুষ। না, আমার মনে হয় না নেগেটিভ ওয়েতে আসছে। ওনারা যা বাস্তবে আমি নারী পুরুষ আপনাকে নির্দিষ্ট করে বলতে চাই না, কিন্তু আমি যখন নারীদের কোনো লেখা পড়ি, গল্প বা উপন্যাস, অনিবার্যভাবে আমি খুব ব্যতিক্রম দুই একটা ছাড়া অধিকাংশ জায়গায় সবসময় পুরুষ ক্যারেক্টারটা একটা নেগেটিভ হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, বা আমার জানতে ইচ্ছা করছে আপনার কাছে যে হ্যাঁ নিশ্চয়ই একটা গল্প কিংবা একটা একটা ভিলেন দরকার হয়, কিন্তু কখনো কি সে পজিটিভ হতে পারে না? কোনো নারীকে কোনো পজিটিভ পুরুষ আমি খুব কম পেয়েছি। এটা কি আমার দুর্বলতা বা আমার সীমাবদ্ধতা? আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে ওটা কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো লেখক তার লেখার সর্বনাশটা করবেন না কারণ লেখাগুলো হচ্ছে এটা কঠিনতম সাধনার বিষয়, যে যার মতো করেই সাধনায় আছি আমরা। তো তখন পুরুষকে যে ভিলেন বানানো হয় ঠিক সেটা যে পরিকল্পিতভাবে করে তা কিন্তু না, হয়তো তিক্ততাটা বা বাস্তবতার ধাক্কাটা হচ্ছে এরকম তেতো হয়ে এসছে, যার জন্য একটু খলনায়কের ভঙ্গিতে পুরুষ চলে আসে। কিন্তু আমার মনে হয় যে এটা কেউ ইচ্ছে করে না। আপনার সম্পর্কে ডক্টর মাসুদুজ্জামান কবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি বলছেন আমরা একটু জেনে আসি। এই মুহূর্তে বাংলাদেশে যারা লেখালেখি করছেন তাদের মধ্যে আকিমুল রহমানকে খুব আলাদাভাবে শনাক্তকরণ করা যায়। আকিমুলের একটা ব্যাপার হচ্ছে যে তার বিষয় আশয় যেমন আলাদা, তেমনি তার ভাষার শৈলী বা বিন্যাস শৈলীও আলাদা, কিন্তু তার লেখালেখি অনেক বেশি শাণিত। আকিমুলের লেখার মধ্যে একটা জীবনের গভীরতা এবং মর্মবেদনার কথা, সেই সঙ্গে বিশেষ করে আমার যেটা মনে হয় তার যে 6টি উপন্যাস বেরিয়েছে সেই উপন্যাসগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তার অধিকাংশ উপন্যাসের বিষয় হচ্ছে নারী, কিন্তু সেই লেখার মধ্যে কোনো মেয়েলি ধরন খুঁজে পাওয়া যাবে না। তার উপন্যাসের মধ্যে একটা ঝকঝকে, একটা স্মার্ট এবং একই সঙ্গে সঙ্গে নির্মাণ শৈলীর দিক থেকে আধুনিক, এই ধরনের উপন্যাস কিন্তু আমরা তাকে লিখতে দেখছি। নারী বিষয়ক কিছু গদ্যের বই আছে, সেগুলো অসাধারণ, 4টি গবেষণার বই, এগুলো মিলিয়ে তার একটা লেখক অবস্থান এখন খুব
স্পষ্ট বাংলাদেশে, এবং আমি মনে করি যে তিনি আরও ভালো লিখবেন। আমি তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, আরও ভালো লেখা উপহার দিন পাঠকদেরকে, এবং আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করুন, এই শুভকামনা জানাই। কেমন লাগলো আপা? চমৎকার লাগলো, আমি অভিভূত। প্রেমের গল্প বা প্রেমের উপন্যাস আমরা পাবো কিনা? প্রেমের উপন্যাস কিন্তু আসা শুরু হয়েছে। সেটা হচ্ছে এবার ঈদ সংখ্যা শব্দঘরে একটি উপন্যাস বেরিয়েছে যে অচিন আলোকুমার ও নগণ্য মানবী, সেটা হচ্ছে একেবারে জটিল রকম প্রেমের, এবং আপনার জীবনের গল্প? যে পরমের জন্য আকুল হয়ে আছি, সে পরমের সঙ্গে মেয়েটির দেখা হয়, কিন্তু পরম আসলে থাকে না। কোথায় থাকে সে? আমরা আব্দুল মান্নান সৈয়দের একটা লাইন আমরা এখানে উদ্ধৃত করতে পারি যে আনন্দ তুমি কোথায় থাকো, আরে এই তো তুমি, পরম এই তো তুমি আছো। এই পরমের জন্য আমাদের জীবন, আমাদের নিশ্চয়ই। সবকিছু। বিকাশ ভাই, একটু বলবেন অনুগ্রহ করে? আমি আসলে ওনাকে আঁকতে যেয়ে ওনার দুটি জিনিস আমার খুব বেশি মানে আকর্ষণ করেছে, যেটি উনি কিভাবে দেখবেন জানি না। মানে আমার এক ধরনের ছবি আঁকার অভিজ্ঞতা থেকে যে অনুভূতি তৈরি হয়েছে, সেই অনুভূতি থেকে আমি ওনাকে দেখার চেষ্টা করেছি যেভাবে উনি কথা বলছেন অনেক সুন্দর, আর উনি যে লেখেন তার দৃষ্টিভঙ্গি যেটি, সেটি হচ্ছে উনি চোখে দেখেন অনেক বেশি, হয়তো আমাদের চাইতে অনেক বেশি দেখেন। একটা জিনিস আমরা যতটুকু দেখি উনি হয়তো আরেকটু অন্যভাবে দেখেন, কারণ ওনার চোখ দুটি খুব সুন্দর এবং চোখের আকারটা একটু বড়। আমি সেটি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, হয়তো সেই চোখের মতো হয়নি, কিন্তু আমি যেভাবে দেখেছি, আমি তার চোখে যেভাবে তার কথাগুলো প্রকাশ দেখেছি, সেটি একটু তুলে আনার চেষ্টা করেছিলাম। আমি জানি না এটা ওনার মতো হয়েছে কিনা, তবে আমি ওনাকে যেভাবে দেখেছি আমার উনি হয়েছেন কিনা সেটি যদি আমার কাছে এটা মনে হয়েছে যে আমি চেষ্টা করেছি, আর উনি যদি মনে করেন যে ওনার মতো কিছুটা হয়েছে, সেক্ষেত্রে হয়তো আমার আরো ভালো লাগবে। বাহ, চলুন ছবিটা দেখান। সুন্দর হয়েছে। আকিনুপা, আপনার যে শিল্পের যাত্রা, নির্মাণের যাত্রা, সাহিত্যের যাত্রা, সে তো দীর্ঘ যাত্রা। এই দীর্ঘ যাত্রায় ইতিমধ্যে অনেক রকমের রচনা আপনি তৈরি করেছেন, পাঠক প্রিয়তা পেয়েছে, পাঠকের সঙ্গে আপনার এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, এবং আমাদের এই অনুষ্ঠানটা খুবই ছোট্ট। আপনার যে নির্মাণগুলি তার খুব সব কিছু আমরা ধরতে পেরেছি, ব্যাপারটা এমন নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি, এবং হয়তো আপনার সঙ্গে আরও এরকম 2টা সিটিং যদি বসতে পারতাম, তাহলে হয়তো কিছুটা কথাটা একদম সম্পূর্ণ আকিমুর রহমানকে তুলে আনতে পারতাম। কিন্তু তবুও আপনি এসছেন, আপনার ভেতরের কিছু কথা, আপনার চরিত্রের সঙ্গে কিছু যে আমরা পরিপ্রেক্ষিত তৈরি করলাম, কিছু রচনা করলাম, অজানা কিছু কথা জানতে পারলাম, আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন, আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমিও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার চমৎকার একটি সন্ধ্যা কাটলো, এবং এমন নিজেকে খুলে কথা বলা এর আগে কখনোই হয়নি, সেজন্য আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এত চমৎকার একটা ছবির জন্য শিল্পীকে গভীর কৃতজ্ঞতা দিচ্ছি। বিকাশ ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য, শিল্পবাড়ি দেখবার জন্য এবং আকিমুর রহমানের কথা শুনবার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যে যেখানে থাকুন, কুশলে থাকুন, ভালো থাকুন, শিল্পবাড়ির সঙ্গে থাকুন।